গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে তোমাদের জিকে ক্লাসে আমি চলে এসেছি। এখন শুরু হবে তোমাদের কেপিএসআই মেনের জন্য যে জিকে ক্লাস, হিস্ট্রি ক্লাসটা আমি শুরু করব। প্রথমে হিস্ট্রি আমাদের হবে, তারপরে নেক্সট আমি বলছি কি হবে। তো আজকে আমি এর আগের দিন মোটামুটি তোমাদেরকে সিলেবাসটা নিয়ে একটু অল্প বিস্তর বলেছিলাম, পুরো ডিটেলসে তো বলা হয়নি। মোটামুটি আমি কোন কোন চ্যাপ্টারগুলো প্রথম করাবো সেই জিনিসগুলো একটু বলেছিলাম। তো আজকে আমি মডার্ন হিস্ট্রির ওই মহাত্মা গান্ধী থেকে ওই যে জাতীয় আন্দোলনটা ওইখান থেকেই শুরু করছি আর কি। এটা একটা ইম্পর্টেন্ট পোর্শন রয়েছে, কারণ এইখান থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে বা বিভিন্ন পরীক্ষায় এসেও থাকে। তো এই জিনিসগুলোকে অমিট করে যাওয়া যাবে না, এবং এই জিনিসগুলো আমরা আগে শিখবো, পরে আস্তে আস্তে আমরা অন্য জিনিসগুলোর দিকে যাব। তো প্রথম আমরা মহাত্মা গান্ধীর সময় থেকে যে জাতীয় আন্দোলনগুলো, ওই সত্যাগ্রহ আন্দোলন, আইন অমান্য, অসহযোগ, খিলাফত, জালিয়ানওয়ালাবাগ, এই যে জিনিসগুলো পরপর একটা একটা করে আমি বলে যাচ্ছি এবং আমি ক্লাস ওয়ার্ক করে যাচ্ছি। তো এইখান থেকে আমাদের শুরু হবে আজকে। তো তোমরা যারা এখনো আসোনি, তোমরা তাড়াতাড়ি লাইভে চলে এসো এবং অবশ্যই সমস্যাগুলো কমেন্ট করে জানাও। কোনো জিনিসটা বুঝতে না পারলে কমেন্ট করে জানাও অবশ্যই। তো এই মহাত্মা গান্ধী, ওনার জন্ম, মৃত্যু, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের বেশি জানার দরকার নেই এখন আপাতত। আমাদের এই এক্সামের জন্য ওনার যে কার্যকলাপগুলো, সেইগুলোই আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে যে কার্যকলাপগুলো, সেই জিনিসগুলোই আমাদের মোটামুটি জানতে হবে ভালো করে। তো তোমরা এগুলো নোট ডাউন করে নিতে পারো একটু, পয়েন্ট পয়েন্ট করে। তাহলে এই মহাত্মা গান্ধীর জন্ম কোথায় হয়েছিল? গুজরাটের পোরবন্দরে 1869 সালের 2রা অক্টোবর। ঠিক আছে। আর ওনার মৃত্যু কোথায়, সমাধিস্থল কোথায় রয়েছে, এটা পরীক্ষায় আসে প্রশ্নটা। ওনার সমাধিস্থল রয়েছে রাজঘাট। এইটা আমাদের খুব পরীক্ষায় আসে এই প্রশ্নটা। ঠিক আছে। এবং জন্ম হয়েছিল গুজরাটের পোরবন্দরে। বোঝা যাচ্ছে? মোটামুটি এই সমাধিস্থলটা খুব ইম্পর্টেন্ট, এইটা মনে রাখবে তোমরা। গুজরাট কোথায় সমাধিস্থলটা রয়েছে, সেটা হচ্ছে রাজঘাট, দিল্লিতে রয়েছে রাজঘাট। তিনি ইংল্যান্ডে গেছিলেন 1888, ইংল্যান্ডে যান ব্যারিস্টারি পড়ার জন্য। সেখান থেকে তারপরে হচ্ছে উনি দক্ষিণ আফ্রিকা যান কবে? 1893। 1893 দক্ষিণ আফ্রিকা। কেন গেছিলেন দক্ষিণ আফ্রিকা? না, দাদা আবদুল্লাহ অ্যান্ড কোং নামে একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানির হয়ে তিনি মামলা লড়তে গেছিলেন। দাদা আবদুল্লাহ অ্যান্ড কোং, এই কোম্পানির হয়ে মামলা লড়তে যান। আমি যে পোর্শনগুলো বলে যাব যে এইগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে, সেই পোর্শনগুলো তোমরা একটু লক্ষ্য করবে, এবং কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, তিনি তিনটি বই দ্বারা খুব প্রভাবিত হয়েছিলেন, এটি পরীক্ষায় আসে এই প্রশ্নটা। তিনি তিনটি বই দ্বারা প্রভাবিত হয়েছিলেন। বইগুলো কি কি ছিল? একটা হচ্ছে আনটু দ্য লাস্ট,
কার লেখা? জন রাস্কিন। এই নামগুলো মনে রাখতে হবে। এই বইটা কার লেখা? আনটু দ্য লাস্ট, জন রাস্কিনের লেখা। সিভিল ডিসওবিডিয়েন্স, এটা কার? থরোর লেখা। থরো। আর একটা বই হচ্ছে দ্য কিংডম অফ গড। দ্য কিংডম অফ গড, এটা লেখা লিও টলস্টয়, একজন বিখ্যাত লেখক লিও টলস্টয়। এই তিনটি বইয়ের নাম তোমাদের মনে রাখতে হবে। বুঝতে পারছো তোমরা? কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সমস্যাটা ক্লিয়ার করব। কোনো জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে? এই তিনটে বই তোমাদের একটু মনে রাখতে হবে যে কোন কোন বইগুলো দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। যে কোনো একটা বইয়েরও নাম দিতে পারে যে এই সিভিল ডিসওবিডিয়েন্স বইটা কার লেখা, তখন তোমরা বলবে যে থরোর লেখা সিভিল ডিসওবিডিয়েন্স। ইনি যে পত্রিকাগুলো প্রকাশ করেছিলেন সেইগুলো আমরা এরপরে যাব। ভীষণ ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষায় আসে, বহুবার এসছে এইগুলো পরীক্ষায়। পত্রিকাগুলো হলো ইন্ডিয়ান ওপিনিয়ন, ইন্ডিয়ান ওপিনিয়ন। দুই হচ্ছে ইয়ং ইন্ডিয়া। তিনে রয়েছে হরিজন। চারে রয়েছে ইন্ডিয়ান ওপিনিয়ন, ইয়ং ইন্ডিয়া, হরিজন, এবং চারে রয়েছে নবজীবন। আপাতত এই চারটি পত্রিকা, এই পত্রিকাগুলো পরীক্ষা, এই হরিজন পত্রিকাটা পরীক্ষায় দেয়, প্রচুরবার দিয়েছি হরিজন পত্রিকা, যে কে প্রকাশনা করেছিলেন হরিজন পত্রিকা। ঠিক আছে? এরপরে আচ্ছা, ওনার আত্মজীবনীটা একটু জেনে রাখবে, এটাও পরীক্ষায় আসে। এমনি বুকস অ্যান্ড অথর হিসাবে এটা আসে পরীক্ষায়। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এইটা হচ্ছে তার আত্মজীবনী। এটা গুজরাটি ভাষায় লেখা হয়েছে, এর ইংরেজি অনুবাদ করেন মহাদেব দেশাই। আত্মজীবনী মানে নিজের জীবনীটা নিজেই লিখেছিলেন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা গুজরাটি ভাষায় লেখা রয়েছে, এবং ইংরেজি অনুবাদ কে করেন? মহাদেব দেশাই। এরপরে গান্ধীজি সম্পর্কে যে ইম্পর্টেন্ট পোর্শনটা, আমি একটু সাল ওয়াইজ তোমাদের করিয়ে যাই, দিলে সুবিধে হবে, তোমাদের মনে রাখতেও সুবিধে, সিকোয়েন্সটা পরপর সাজানো থাকবে। ঠিক আছে? এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে কোনো জিনিসটা বুঝতে না পারলে, তাহলে কি কি জিনিসটা এতক্ষণ যা পড়ানো হলো কি কি মনে রাখবে, কোন কোন বইগুলো দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি, এবং কি কি পত্রিকাগুলো প্রকাশ করেছিলেন। ঠিক আছে? পত্রিকার সালগুলো আপাতত জেনে রাখার দরকার নেই, ঠিক আছে, কারণ এগুলো আসে না পরীক্ষা সেরকম, শুধু পত্রিকাগুলো জেনে রাখবে, এবং কোন কোন বইগুলো দ্বারা প্রভাবিত হয়েছিলেন সেইটা জেনে রাখবে। অবশ্যই ওনার আত্মজীবনীটা জেনে রাখবে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটার ইংরেজি অনুবাদ করেছিলেন মহাদেব দেশাই, এবং আত্মজীবনী মানে নিজের জীবনীটা নিজেই তিনি লিখেছিলেন। এরপরে আমি সাল ওয়াইজ গান্ধীর জীবনে যে ঘটনাগুলো হয়েছে মহাত্মা গান্ধীর, সেইগুলো আমি একটু তোমাদের কাছে আলোচনা করছি। 1915। তো 1915 তো কি হয়েছে, ইংল্যান্ডকে
যুদ্ধে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে সাহায্য করার জন্য কাইজার ই হিন্দ, এইটা পরীক্ষায় আসে। কাইজার ই হিন্দ পদক পান। কিসের জন্য দিয়েছিলেন ইংরেজরা? যে ওই সময় একটা বোরের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল, তিনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন তখন, সেই সময় ইংল্যান্ডকে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে সাহায্য করেছিলেন, তাই তাকে কাইজার ই হিন্দ এই স্বর্ণ পদকটি দেওয়া হয়েছিল। এরপরে নেক্সট হচ্ছে আবার 1915 ভারতে প্রত্যাবর্তন। কত? 9ই জানুয়ারি, 9th জানুয়ারি। তাই এই দিনটিকে তাই এই দিনটিকে এনআরআই ডে পালন করা হয়। নন রেসিডেন্টস অফ ইন্ডিয়া বা প্রবাসী ভারতীয় দিবস, যেসব ভারতীয়রা বাইরে থাকেন তাদের উদ্দেশ্যে এই দিনটা পালন করা হয়। গান্ধীজি এই দিনটাতেই আমাদের দেশে ফিরে এসেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে। কত? 1915 9ই জানুয়ারি। এই ডেটটা একটু মনে রাখবেন, মনে রাখবে এই ডেটটা, 9ই জানুয়ারি, তাই এই দিনকে এনআইডি ডে পালন করা হয়। তিনি ফার্স্ট বক্তৃতা দিয়েছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। ফার্স্ট স্পিচ পরীক্ষায় প্রশ্ন আসে যে গান্ধীজি প্রথম কোথায় এসে তার ভারতে প্রথম বক্তৃতা কোথায় দিয়েছিলেন? বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে প্রথম বক্তৃতা। এরপরে 1916 সবরমতী আশ্রম প্রতিষ্ঠা। এই ঘটনাগুলো শুধু মনে রাখবে, আমি বলে দেবো কেমন টাইপের এইখান থেকে কোশ্চেন এলে কি টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আমি পুরো বলে দেবো। তোমাদের কাছে সাউন্ডটা ক্লিয়ার যাচ্ছে তো একদম? একটু কমেন্ট করে জানিও এবং সমস্যাগুলো অবশ্যই জানিও। গুজরাট সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। ওনার আধ্যাত্মিক গুরু ছিলেন লিও টলস্টয়। আর রাজনৈতিক গুরু, এইটা পরীক্ষায় আসে, এই রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। ওনার আধ্যাত্মিক গুরু লিও টলস্টয় আর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। এইটা পরীক্ষায় এসছে অনেকবার, এই রাজনৈতিক গুরুর নাম গান্ধীজির। এরপরে ভারতের ইতিহাসে যে সত্যাগ্রহ আন্দোলনগুলো হয়েছিল গান্ধীজিরই নেতৃত্বে, সেই সত্যাগ্রহ আন্দোলনগুলো আমরা আলোচনা করব। এইখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, একটু লং টাইপের কোশ্চেন দিতে পারে। কিভাবে কোশ্চেনটা আসতে পারে সেটা একটু দেখে নাও। সত্যাগ্রহ আন্দোলন, এই তিনটে সত্যাগ্রহ আন্দোলন আমি তোমাদের করাবো, এই তিনটে সত্যাগ্রহ আন্দোলন ভীষণ ইম্পর্ট্যান্ট, এইগুলো একটু মনে রাখবে। এগুলো সবই গান্ধীজির নেতৃত্বে হয়েছিল, ঠিক আছে? তো এই আন্দোলনগুলো একটু দেখে নেও। তো প্রথমে 1917, আমি সাল ওয়াইজ করাচ্ছি, দিলে সিকোয়েন্সটা মনে থাকবে। বিহারের চম্পারণে
তিন কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে চম্পারণ সত্যাগ্রহ শুরু করেন। তাহলে চম্পারণ সত্যাগ্রহটা কোথায় শুরু হয়েছিল? বিহারের চম্পারণে। পরীক্ষা প্রশ্ন আসে যে চম্পারণ কোথায় অবস্থিত? বিহারে। কিন্তু তোমাদের এলে যে চম্পারণ সত্যাগ্রহ কি এইটা সম্পর্কে লিখতে বলবে, হয়তো 3 মার্ক দেওয়া থাকবে, ঠিক আছে? এই চম্পারণ সত্যাগ্রহ কি বলে? গান্ধীজি যে 3টি সত্যাগ্রহ করেছিলেন তার মধ্যে প্রথম, এটি ভারতের ইতিহাসে প্রথম সত্যাগ্রহ। এটি একদম এই কথাগুলোই লিখে আসবে। প্রথম সত্যাগ্রহ, একদম এই কথাগুলোই ডিটো লিখে আসবে। বিহারের চম্পারণের 3 কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে চম্পারণ সত্যাগ্রহ শুরু করেন, এটি ভারতের ইতিহাসে প্রথম সত্যাগ্রহ। এই 3 কাঠিয়া ব্যবস্থা কি, এটাও কোশ্চেন আসতে পারে তোমাদের 2 মার্ক বা 3 নম্বরের মতো একটা কোশ্চেন দিতে পারে। 3 কাঠিয়া সিস্টেমটা কি? যে 3 কাঠিয়া মানে কোনো কর নয়, কিন্তু একটা জমির অংশ হিসাবে বলা হয় 3 কাঠিয়া। 3 কাঠিয়া হলো okay? নীলকরেরা জমির 3/20 অংশে নীল চাষ করতে চাষিদের বাধ্য করত। একেই 3 কাঠিয়া ব্যবস্থা বলা হয়। তিন কাঠিয়া ব্যবস্থা কি? যে মোট যা জমি তার 20 ভাগের 3/20 ভাগ, মানে 20 ভাগের 3 ভাগ অংশে নীল চাষ করতেই হবে। কিন্তু চাষিরা এই কারণে করতে যেত, নীল চাষ যদি একবার করা হয় তাহলে জমির উর্বরতা শক্তি প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়, তাই চাষিরা করতে চাইতো না, কিন্তু এটা জোর করে তাদেরকে নীলকরেরা বাধ্য করত, ঠিক আছে? তাই এই প্রথার বিরুদ্ধে প্রথম বিহারের চম্পারণে গান্ধীজি যে সত্যাগ্রহ শুরু করেন, যে আন্দোলন শুরু করেছিলেন, তাহা চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত। তিনি রাজকুমার শুক্লা, যদি টিকা আকারে আসে যে চম্পারণ সত্যাগ্রহ কি, তখন এই রকম ভাবে একটু লিখে আসবে, জাস্ট 4-5 লাইন একটু লিখবে। তিনি রাজকুমার শুক্লার আহ্বানে সেখানে যান। কোথায় যান? ওই চম্পারণে প্রথম গেছিলেন। সঙ্গী ছিলেন রাজেন্দ্র প্রসাদ, মহাদেব দেশাই, প্রমুখ। তাহলে সঙ্গী কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, মহাদেব দেশাই, জে.বি. কৃপালনী প্রমুখ। বেশি লিখার দরকার নেই। তাহলে কি বিহারের চম্পারণে প্রথম এই 3 কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে সত্যাগ্রহটা শুরু করেন, এটি ভারতের প্রথম সত্যাগ্রহ। নীল চাষিরা যে জমির 3/20 অংশে নীল করেরা মানে নীল চাষ করতে বাধ্য করতো চাষিদের, এটাই হচ্ছে 3 কাঠিয়া ব্যবস্থা বলা হয়। তার এর ফল হিসাবে কি হয়েছিল? এরপরে নেক্সট লিখবে যে এই আন্দোলনের ফলে এই প্রথাটির বিলোপ হয়, এই প্রথাটির বিলোপ হয় এবং চম্পারণ ও চম্পারণ কৃষি বিল পাস হয়। এইটা হচ্ছে ফলাফল। তাহলে এটা একটা গেল। তাহলে প্রথম সত্যাগ্রহ কোন ছিল? 1917-এর চম্পারণ সত্যাগ্রহ। নেক্সট হচ্ছে আমাদের সালটা আসবে, সেটা হচ্ছে 1918।
তো 1918 কি এরপরে যে সত্যাগ্রহটা হয়েছিল সেটা আমেদাবাদে হয়েছিল। আমেদাবাদে একদম ডিটো লিখবে, যা লিখে দিচ্ছি এটাও আসতে পারে। আমেদাবাদ সত্যাগ্রহ কি? আমেদাবাদে সুতা মিল শ্রমিকদের বোনাসের জন্য এই আন্দোলনটা শুরু করেছিলেন। বোনাসের জন্য আমেদাবাদ সত্যাগ্রহ শুরু করেন। নেতা কিন্তু গান্ধীজি। আমেদাবাদ সত্যাগ্রহ শুরু করেন। সঙ্গী ছিলেন, এই পয়েন্টগুলো একটু মনে রাখবে, তোমাদের একটু লং কোশ্চেন আসবে তো ডেসক্রিপটিভ লিখতে হবে। সঙ্গী ছিলেন অনুসুয়া বেন। অনুসুয়া বেন, সঙ্গী ছিলেন অনুসুয়া বেন। এখানে তিনি হাঙ্গার স্ট্রাইক, আমরণ অনশন করেছিলেন। এটি ভারতের প্রথম হাঙ্গার স্ট্রাইক ছিল। এটি ভারতের প্রথম আমরণ অনশন বা হাঙ্গার স্ট্রাইক। এটি ভারতের প্রথম আমরণ অনশন বা হাঙ্গার স্ট্রাইক। তাহলে এর ফল কি হয়েছিল? শ্রমিকদের বেতন বৃদ্ধি পেয়েছিল। এইটা পরীক্ষা আছে যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল, জাস্ট এই কথাগুলোই লিখে আসবে। 35% বৃদ্ধি পায়। এটা গেল আমাদের আমেদাবাদ সত্যাগ্রহ। ঠিক আছে, তো প্রথমে চম্পারণ সত্যাগ্রহ, তারপরে আমেদাবাদ সত্যাগ্রহ। এরপরে রয়েছে আরও একটা সত্যাগ্রহ, তিনটে সত্যাগ্রহ হয়েছিল। তো নেক্সট আমরা চলে যাব সত্যাগ্রহটায়। ওটাও 1918 সালে হয়েছিল। এটা হচ্ছে খেদা বা খেড়া। খেদা বা খেড়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকে। খেদা বা খেড়া সত্যাগ্রহ, এটাও গুজরাটে। গুজরাটের খেদায় তুলা চাষিরা অতিরিক্ত করের চাপে জর্জরিত ছিলেন। এরই প্রতিবাদে জিনিসগুলো বোঝা যাচ্ছে তোমাদের যারা লাইভে রয়েছো? একটু ভালো করে শুনবে, এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, এগুলো থেকে কোশ্চেন আসে। এরই প্রতিবাদে খেদা সত্যাগ্রহ, খেদা বা খেড়া সত্যাগ্রহ শুরু করেন। কেমন? এখানে তিনি একটা ক্যাম্পেইন করেছিলেন, সেটার নাম হচ্ছে, এখানে তিনি নো ট্যাক্স ক্যাম্পেইন শুরু করেন। মানে কোনো ট্যাক্স আমরা দেব না, কারণ এখানে ট্যাক্সের জন্য অতিরিক্ত কর চাপানো হয়েছিল চাষিদের বিরুদ্ধে, তুলা চাষিদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে গুজরাটের খেদায় এই সত্যাগ্রহটা শুরু করেছিলেন। ঠিক আছে, তো ইনি এখানে নো ট্যাক্স ক্যাম্পেইন শুরু করেন। সঙ্গী ছিলেন বল্লভভাই
প্যাটেল বিঠল ভাই প্যাটেল বল্লভভাই প্যাটেল বিঠলভাই প্যাটেল ইন্দুলাল যাজ্ঞিক প্রমুখ। ব্যাস, এই তিনটে সত্যাগ্রহ একটু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এইখান থেকে যে আমার হিস্ট্রিটা যে শুরু হয়েছে মডার্নটা, দেখবে প্রত্যেকটি ঘটনার সঙ্গে প্রত্যেকটি ঘটনা প্রায় একটা কোনো রিলেশন রয়েছে, বা এই ঘটনাটা হয়েছিল বলেই নেক্সট ঘটনা সব প্রায় মনে হয় হয়েছে। তো আমরা সাল ওয়াইজ হিসাবে সিকোয়েন্স ওয়াইজ মডার্নটা আমরা করে যাব, এরপরে আমরা মাঝে মাঝে অন্য জিনিসগুলো একটু যোগ করব। এরপরে চলে আসবে রাওলাট অ্যাক্ট। এই সত্যাগ্রহ তিনটে খুব ভালো করে মনে রাখবে। এই যা লিখালাম এটাই পরীক্ষায় লিখে আসবে, এর বাইরে কোনো নোটস নেই, এই কথাগুলোই লিখে আসবে, ফুল মার্কস পাবে। নেক্সট রয়েছে রাওলাট আইন। এটাও খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো ইম্পর্ট্যান্ট বেশি সেগুলো আমি তোমাদের আগে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। রাওলাট আইন তো কেন গঠিত হয়েছিল আমি বিষয়টা আসছি। আমি এখানেও সাল ওয়াইজ ঘটনাগুলো ক্রমে ক্রমে লিখে যাব। 1917 সাল বিচারপতি স্যার রাওলাটের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠিত হয়। কেন গঠিত হয় আমি আসছি। গঠিত হয়, এটা কত 1917। এ সালটাও তোমাদের মনে রাখতে হবে, আমি শুধু তোমাদের বোঝার সুবিধার্থে সালটা ওয়াইজ লিখে দিচ্ছি, কোন সালটা মনে রাখতে হবে বলে দিচ্ছি। তো এরপরে 1918, আমার তো রাওলাট আইন হয়েছে 1919, তো তার আগের যে জিনিসগুলো সেইগুলো বলেছে। 1917 1918 কমিটি রিপোর্ট পেশ করেন। কি পেশ? এই কমিটিকে যে তদন্ত করতে দেওয়া হয়েছিল তারা সেই রিপোর্টটা, কমিটির রিপোর্ট পেশ পেশ করেন। এরপরে 1919, এই সালটা মনে রাখতে হবে, এই 1919 1919 এটি আইনে পরিণত হয়। আইনে পরিণত হয় কি? কোন জিনিসটা আইনে পরিণত হয়? এই স্যার রাওলাটের নেতৃত্বে যে একটা কমিটি গঠন করা হয়েছিল, কেন গঠিত করা হয়েছিল সেটা আমি বলছি, ঘটনাটা দিলে পুরো রাওলাট অ্যাক্ট কি সেটা বোঝা যাবে, কোনো মুখস্থ করতে হবে না, শুধু গল্পটা শোনো, মনে থাকবে তোমাদের, ঠিক আছে। বিচারপতি স্যার রাওলাটের নেতৃত্বে 5 জন সদস্য, মোট 5 জন সদস্য নিয়ে একটা কমিটি গঠন করা হলো, সেই কমিটিটা রাওলাট কমিটি নামে পরিচিত। 1918 সালে সেই কমিটি রিপোর্ট পেশ করলো। এবার সেই রিপোর্টের ভিত্তিতে যে বিলটা পেশ করা হয়েছিল সেটা আইনে পরিণত হলো। কি এর নাম কি হলো দিয়ে? এর নাম হলো রাওলাট অ্যাক্ট বা সিডিশন অ্যাক্ট। এগুলো তোমরা পরীক্ষায় লিখে আসবে, ঠিক আছে, লিখতে পারলে যে যটা মনে থাকবে তটা মনে রাখবে। বা তাহলে কি এর নামগুলো কি কি নাম? রাওলাট অ্যাক্ট, সিডিশন অ্যাক্ট, বা অ্যানার্কিক্যাল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট। অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট নামে
পরিচিত। তাহলে তিনটে নাম, একটা হচ্ছে রাওলাট অ্যাক্ট, একটা হচ্ছে সিটিসন অ্যাক্ট, আর একটা হচ্ছে অ্যানার্কিক্যাল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট। এই তিনটে নাম রয়েছে। এবার এতে কি বলা আছে সেটা আমি নেক্সট পেজে আসছি, যে কি বলেছে এতে। এতে বলেছে কোনো ব্যক্তিকে বিনা বিচারে সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা যাবে। জাস্ট এইভাবে ছকে লিখবে, দিলে পুরো ঘটনাটাও বোঝানো হলো এবং তোমাদের লেখার ধরনটাও সুন্দর থাকবে, বেশ একটা সুন্দর একটা বজায় থাকবে। ঠিক আছে, কোনো ব্যক্তিকে বিনা বিচারে সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হবে। মূল লক্ষ্য ছিল, এই একটা করার মূল লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্য ছিল বৈপ্লবিক কার্যকলাপকে, তোমাদের বুঝতে পারছো তো? একটু কমেন্ট করে জানিও কোনো জিনিসটা প্রবলেম হলে। আর যে পোর্শনগুলো বলছি সেইগুলো একটু নোট ডাউন করে রাখতে পারো, বা সেই সেই পোর্শনগুলো একটু খেয়াল রাখবে সবসময়। ঠিক আছে, যে কোন পোর্শনটা আমি পড়বো, কোন আমি পুরো জিনিসটা গল্পের আকারে বলে যাচ্ছি, যেটা বেশি মনে রাখার দরকার নেই সেটা সেরকমভাবেই রাখবে, যে জিনিসটা ইম্পর্ট্যান্ট বলে দিচ্ছি সেইটা সেভাবে মনে রাখবে। বোঝা গেল? এবং সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো কোনো জিনিসটা বুঝতে না পারলে। তাহলে এটা কি বলা হয়? কোনো ব্যক্তিকে বিনা বিচারে সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হতে পারে, যে কাউকে সন্দেহ হলেই গ্রেপ্তার করা যেতে পারে। এর লক্ষ্য কী ছিল? বৈপ্লবিক কার্যকলাপকে স্তিমিত করে দেওয়া। বৈপ্লবিক কার্যকলাপকে স্তিমিত করে দেওয়া। এরপরে আর দু তিনটে জিনিস এখানে মনে রাখতে হবে। গান্ধীজি এই আইনটা সম্পর্কে দুটো কথা বলেছিলেন, সেই দুটো কথা পরীক্ষায় আসে। গান্ধীজি একে ব্ল্যাক অ্যাক্ট বা কালা কানুন বলেছেন। ব্ল্যাক অ্যাক্ট বা কালা কানুন বলেছেন। আরও একটা কথা বলেছিলেন, নো দলিল, নো ভ্যাকিল, নো অ্যাপিল। এই কথাটার মানে হচ্ছে যে কোনো দলিলও নেই, কোনো উকিলও নেই, কোনো অ্যাপিলও নেই, বিনা বিচারেই গ্রেপ্তার, বিনা মানে সন্দেহের ভিত্তিতেই গ্রেপ্তার। এই দুটো কথা পড়ে, যে নো দলিল, নো ভ্যাকিল, নো অ্যাপিল। এটা কোন অ্যাক্টকে বলেছিলেন গান্ধীজি, বা কে বলেছিলেন, বা কোন অ্যাক্টকে গান্ধীজি ব্ল্যাক অ্যাক্ট বা কালা কানুন বলেছিলেন? বা এভাবেও আসতে পারে যে রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক অ্যাক্ট বলে কে বলেছিলেন। ঠিক আছে, লাস্ট পয়েন্ট এটার, গান্ধীজি সারা ভারত হরতাল, হরতালের ডাক দেন ও গ্রেপ্তার হন। দিল্লির পালওয়ালে, দিল্লির পালওয়ালের কাছে গ্রেপ্তার হয়েছিলেন। সারা সারা ভারত এর বিরুদ্ধে হরতালের ডাক দিয়েছিলেন। তাহলে আমি একটু আগে কী বললাম? মডার্ন হিস্ট্রির প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ঘটনা একটা আরেকটার সঙ্গে প্রায় কাছাকাছি আমার অনেকটা রিলেশান রয়েছে। ঠিক আছে, তো নেক্সট আমরা যাব, এটা অনেকেই পড়েছ,
জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড। এইটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। নেক্সট টপিক কি? তো প্রথমে গান্ধীজির একটু ঘটনাগুলো পড়লাম, তারপরে আমরা কোথায় গেলাম যে তিনটে সত্যাগ্রহ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলনগুলোর পরে কিসে এলাম? রাওলাট অ্যাক্ট, তারপরে এলাম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কি বলা আছে এখানেও আমি সেই ঘটনাগুলো শিখেছি। আমি কি বলেছি যে একটা ঘটনার সঙ্গে আরেকটা প্রায় কিছুটা হলেও কোনো না কোনো জায়গায় একটু হলেও জড়িয়ে আছে। তো সেই পোর্শনটা আমরা চলে আসবো আবার। এর সালটা হচ্ছে 1919। রাওলাট রাওলাট আইন বলে পাঞ্জাবের ডক্টর সত্যপাল ও সইফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়। ওই যে ডক্টর পাঞ্জাবের ডক্টর সত্যপাল ও সইফুদ্দিন কিচলু এই দুজনকে গ্রেপ্তার করা হয় কোন আইন দ্বারা? ওই রাওলাট অ্যাক্ট, যে সন্দেহের বশে মানে বিনা বিচারে কাউকে গ্রেপ্তার করা হতে পারে। এরই প্রতিবাদে এবার এইটা মনে রাখবে, 1919 13 এপ্রিল, এর ডেটটাও মনে রাখবে। এই ডেটটা ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় দেয় পার্টিকুলারলি ডেটটা তুলে দেয় যে কত তারিখ হয়েছিল। 1919 13 এপ্রিল। এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল রাওলাট আইনের দ্বারা, তো এর প্রতিবাদে, এই যে দুজনকে অ্যারেস্ট করার প্রতিবাদে অমৃতসর কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাবে। অমৃতসরের জালিয়ান ওয়ালা বাগে বৈশাখী মেলা উপলক্ষে, ওই সময় বৈশাখী মেলা চলছিল, বৈশাখী মেলা উপলক্ষে সমাবেশ ঘটে। জনসভায় ও ডায়ার, নামটা গুলিয়ে ফেলবে না, ও ডায়ার রয়েছে আর ডায়ার রয়েছে, খুব কনফিউজিং, গুলিয়ে ফেলবে না, গুলি চালনা করেন। এবং প্রায় 3 শতাধিক প্রাণহানি করেন। এই ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। তোমাদের যদি জালিয়ানওয়ালাবাগ আসে এই জিনিসটা পুরো লিখবে। 1919 রাওলাট আইন বলে পাঞ্জাবের ডক্টর সত্যপাল ও সইফুদ্দিন কিজলুকে গ্রেপ্তার করা হয়। জালিয়ানওয়ালাবাগ একটা শর্ট কোশ্চেন আসতে, শর্ট কোশ্চেন নয়, ওই 2 মার্কস বা 3 মার্কসের মতো করে আসতে পারে, যেহেতু তোমার একটা ডেসক্রিপটিভ রয়েছে। এরপরে 1919-এর 13 এপ্রিল কী হয়েছে? এই যে গ্রেপ্তার করা হয়েছিল তারই প্রতিবাদে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে বৈশাখী মেলা উপলক্ষে একটা সমাবেশ ঘটেছিল এর প্রতিবাদ করতে গিয়ে। ওই সভায় ও ডায়ার গুলি চালনা করেন এবং 3 শতাধিক প্রাণহানি করেন। এই ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এর নেক্সট পয়েন্টে লিখবে অমৃতসরের সামরিক শাসনকর্তা ইনি হলেন আর ডায়ার। এই দুটো গুলিয়ে ফেলবে না, পরীক্ষা গুলিয়ে যায়।
সান্ধ্য আইন জারি করেন, একটা আইন জারি করেন। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন, এরই প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। কাইজারি হিন্দ, গান্ধীজি যে কাইজারি হিন্দ পেয়েছিল, অনেক জায়গায় রয়েছে যে এইখানে ত্যাগ করেছিল, কিন্তু না, ওটা করবে না, ভুল হয়ে যাবে। ঠিক আছে, যে এরই প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন এবং অমৃতসরে সান্ধ্য আইন জারি করেন, কারফিউ জারি করার মতো সান্ধ্য আইন জারি করেন, ঠিক রয়েছে। এরপরে 1920 ওই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড সম্পর্কে এই 4-5 লাইন একটু লিখবে, ঠিক আছে, তবে ফুল মার্কস পাবে, কারণ পুরো ডিটেলস ঘটনাটা থাকবে। এর তদন্তের জন্য সরকার হান্টার কমিশন গঠন করেন। সরকার হান্টার কমিশন গঠন করেন, ঠিক আছে। একটা বিশেষ জিনিস জেনে রাখো, 1940 সালে সর্দার উধম সিং, এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, সর্দার উধম সিং লন্ডনে ও ডায়ারকে হত্যা করেন। এই ও ডায়ারকে যে ভদ্রলোক গুলি চালিয়েছিলেন, ঠিক আছে, যিনি গুলি চালিয়েছিলেন ওনাকে সেখানেই লন্ডনে গিয়েই মেরেছে সর্দার উধম সিং ভারতের। বিচারে উধম সিংয়ের ফাঁসি হয়। এইটা প্রশ্ন আছে, ইনি হলেন বিদেশের মাটিতে ভারতের প্রথম শহীদ। ব্যাস, জালিয়ানওয়ালা কমপ্লিট। তাহলে জালিয়ানওয়ালাবাগটা কি, প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, একটু শুনে নাও। শুনতে শোনা যাচ্ছে? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি ভীষণ? হ্যালো, এখন ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে এখন? ক্লিয়ার হলে একটু জানাও। তাহলে ঘটনাটা কি জালিয়ানওয়ালা আরেকবার শর্টে বলে দিই। জালিয়ানওয়ালাবাগটা কি, যে রাওলাট আইন হয়েছিল 1919-এ, তাতে কি বলা ছিল যে বিনা বিচারে সন্দেহের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা হবে। তো তারই প্রতিবাদ সেই আইনের দ্বারা ডক্টর সত্যপাল ও সৈফুদ্দিন কিজলুকে গ্রেপ্তার করা হয়, এবং সেই প্রতিবাদ জানাতে তার দুজনকে গ্রেপ্তার করার জন্য পাঞ্জাবের অমৃতসরে এই যে জালিয়ানওয়ালাবাগে বৈশাখী মেলা উপলক্ষে একটা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে ও ডায়ার গুলি চালনা করেন এবং সামরিক শাসনকর্তা কে ছিলেন? আর ডায়ার, ঠিক আছে। এবং সেখানে অনেকের প্রাণহানি হয়েছিল। সেই ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনাটা লিখবে। তার ফলাফলগুলো এইগুলো রয়েছে: অমৃতসরের সামরিক শাসনকর্তা আর ডায়ার সান্ধ্য আইন জারি করেন, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন, এবং 1920 সালে এর তদন্তের জন্য, মানে এই যে হত্যাকাণ্ডটা হয়েছিল এর তদন্তের জন্য, নেটওয়ার্ক প্রবলেম ঠিক হয়েছে? একটু জানাও আমাকে। স্বরূপ স্বরূপ মুখার্জি, একটু জানাবে নেটওয়ার্কটা ঠিক এসছে না প্রবলেম হচ্ছে এখনো? সরকার এর তদন্তের জন্য হান্টার কমিশন গঠন করেন। কমিশনটার নাম কি? হান্টার কমিশন, ঠিক আছে। 1940 সালে সর্দার উধম সিং, এটা একটা ঘটনা অনেক পরে ঘটেছে এর থেকে, কিন্তু এর সঙ্গেই জড়িত। 1940 সালে সর্দার উধম সিং সেই ও ডায়ারকে, যিনি গুলি চালিয়েছিলেন, সেই ও ডায়ারকে লন্ডনে হত্যা করেন এবং বিচারে উধম সিংয়ের ফাঁসি হয়। ইনি হলেন বিদেশের মাটিতে ভারতের প্রথম শহীদ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রেখো।
আচ্ছা, এরপরে যে পোর্শনটা যাব সেটা হচ্ছে খিলাফত আন্দোলন। পরপর সাল ওয়াইজ আমরা ঘটনাগুলো দেখব। তোমাদের সাইমন কমিশন, সরি, জালিয়ানওয়ালাবাগ কি হত্যাকাণ্ড, এইটা সম্পর্কে একটা টিকা আসতে পারে 5 নাম্বারের কি 3 নাম্বারের আসতে পারে। এইখান থেকে শর্ট কোশ্চিন আকারে যে তথ্যগুলো বললাম এগুলোও আসতে পারে। 3টে সত্যাগ্রহ সম্পর্কে দিতে পারে। রাওলাট অ্যাক্ট কি, এটাও তোমাদের মানে টিকা হিসাবে দিতে পারে। এরপরে খিলাফত আন্দোলন, এইগুলো সব ছোট ছোট শর্ট কোশ্চিন হিসাবে, শর্ট কোশ্চিন ওই টিকা আকারে দিতে পারে। খিলাফত আন্দোলন। আচ্ছা, তো এইটা লেখার আগে একটু ঘটনাটা আমি তোমাদের বলে দিই যে কেন খিলাফত আন্দোলন শুরু করেছিল। না, তুরস্কের সুলতানকে ভারতে মানে মুসলিম জগতে ধর্মগুরু হিসাবে মানা হতো, যে ওনাকে ধর্মগুরু হিসাবে মানা হতো। স্বরূপ, নেটওয়ার্কটা ঠিক হয়েছে? এবার শোনা যাচ্ছে? তাহলে আমরা একটু লিখবো বিষয়টা। তুরস্কের সুলতানকে মুসলিম জগতে তুরস্কের সুলতানকে মুসলিম জগতে কি হিসেবে, ধর্মগুরু হিসেবে মানা হতো। এই যে খলিফা, যে খলিফা বলি না, সেই খলিফা মুসলিম জগতে ধর্মগুরু হিসাবে মানা হতো। তো কি হলো, প্রথম বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধ শেষে প্রথম বিশ্বযুদ্ধ শেষে তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষ নিয়েছিল, কিন্তু জার্মানি হেরে যায়। তাই পরে যে সন্ধি হয়েছিল সেই সন্ধি অনুযায়ী জার্মানির মানে হেরে যাওয়া অংশে থাকার জন্য তুরস্কের বিভিন্ন অংশগুলো ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ভাগাভাগি হয়। সেভরের সন্ধি, সেভরের সেভরের সন্ধি অনুযায়ী, প্রথম বিশ্বযুদ্ধ শেষে সেভরের সন্ধি অনুযায়ী তুরস্কের কিছু অংশ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ভাগাভাগি হয়। এই যে তাদের যে দেশের কিছু অংশকে ভাগাভাগি করে নিয়েছিল, এতে খলিফার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল। এতে কার মর্যাদা? খলিফার মর্যাদা খলিফার মর্যাদা ক্ষুণ্ণ হয়। এরই প্রতিবাদে ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করে। তাহলে গল্পটা কি দাঁড়ালো? তুরস্কের সুলতানকে খলিফা বা মুসলিম জগতের ধর্মগুরু হিসাবে সবাই মানতো, ঠিক আছে, ধর্মগুরু হিসাবে মানতো। খলিফা কাকে? না, এই খলিফাকে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে তুরস্ক জার্মানির সঙ্গে ছিলেন, তাই যুদ্ধের শেষে যে চুক্তি হলো তা সেই সেভরের সন্ধি হলো, সেই সেভরের সন্ধি অনুযায়ী ইংল্যান্ড ও ফ্রান্স এই
তুরস্কের কিছু কিছু অংশগুলোকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। ঠিক আছে? তো ভাগাভাগি হতে যে খলিফার যে মর্যাদা তাতে আঘাত লাগে এবং তার সম্মান নষ্ট হয়, এরই প্রতিবাদ জানাতে ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেন। ঠিক আছে? যখন এইরকম থাকবে, জাস্ট প্রথমে একটা হেডিং দিয়ে খিলাফত আন্দোলন 1920 দিয়ে এই ঘটনাটা একটু লিখবে। তারপরে পেজটা একটু অ্যাড করে নিই। এরপরে লিডার, নেতা, এরকম পয়েন্ট করে করে লিখবে, সুন্দর হবে। মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, এই দুজনকে আলী ভ্রাতৃদ্বয়, আলী ভ্রাতৃদ্বয় বলা, এটা পরীক্ষায় আসে যে আলী ভ্রাতৃদ্বয় কারা, এরকম দুটো দুটো নাম থাকবে যে কারা হলেন আলী ভ্রাতৃদ্বয়। একজন হলেন মোহাম্মদ আলী আর একজন হলেন শৌকত আলী, মোহাম্মদ আলী, শৌকত আলী। ঠিক আছে? এই দুজন আলী ভ্রাতৃদ্বয়। আরো একটু নেতাগুলো, আরো কয়েকজন নেতার নাম লিখবে। হজরত মোহানি, হজরত মোহানি এবং আবুল কালাম আজাদ, হাকিম আজমল খাঁ। কেন আমি অনেকগুলো নাম দিলাম, এইগুলো পার্টিকুলারলি আসে পরীক্ষায়, এবং তোমরা যখন নামগুলো লিখবে পরীক্ষা, যখন এত কোনো নাম লিখে আসবে, একটা ইমপ্রেশন ভালো হবে সেখানে। অবশ্যই এই নামটা আর এই নামটা অমিট করা যাবে না। ঠিক আছে? এই দুটো নাম অবশ্যই লিখতে হবে, কারণ এই দুজন মূল ছিলেন। বুঝতে পেরেছ? এই দুজন মোহাম্মদ আলী আর শওকত আলী, আলী ভ্রাতৃদ্বয়, হজরত মোহানি, আবুল কালাম আজাদ আর হাকিম আজমল খাঁ প্রমুখ। আচ্ছা, আর হচ্ছে এই ঘটনার 1920 অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স কলকাতাতে হয়েছিল। কলকাতায় হয়েছিল। ঠিক আছে? স্বরূপ, বোঝা যাচ্ছে বিষয়গুলো? বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে তো? জাস্ট শুধু গল্পের আকারে মনে রাখো, কোনো মুখস্থ করার দরকার নেই, সবই হবে। হুম, ঠিক আছে। এরপরে 1900 1924, 1924-এ কি হলো, তুরস্কের কামাল পাশা এর নেতৃত্বে খলিফা পদের অবসান ঘটে।
তাই আন্দোলনের গুরুত্ব হারিয়ে যায়। তাহলে এই আন্দোলনটা যে চলছিল কিসের জন্য? মূলত তুরস্কের যে সুলতান ছিলেন তার সঙ্গে মানে তার সম্মান যে হানি হয়েছিল, সেই সম্মান হানি, সেই তার সম্মান পুনরুদ্ধারের জন্য এই আন্দোলনটা হয়েছিল। কিন্তু তারপরে যখন তুরস্কের কামাল পাশার নেতৃত্বে যখন এই খলিফা পদটারই অবসান করে দেওয়া হলো, তখন আর আন্দোলনের কোনো মানেই থাকলো না। তাই ধীরে ধীরে আন্দোলনটা গুরুত্ব হারিয়ে যায়। একটু বিশেষ দ্রষ্টব্য লিখে রাখবে, গান্ধীজি এই আন্দোলনকে সমর্থন করে এবং হিন্দু মুসলিম ঐক্য ঘটান পরে অসহযোগ আন্দোলনের সূচনা হয়। তাহলে গান্ধীজি কি করলেন? এই আন্দোলনকে সমর্থন করলেন, ফলে কি একটা হিন্দু মুসলিম একটা ঐক্যের বীজ বপন হলো, এবং তারপরেই তিনি অসহযোগ আন্দোলনের যে পথটা সেটা সূচনা হয়েছিল। ঠিক আছে, তো আপাতত হিস্ট্রি এই পর্যন্ত থাক। এরপরে আমরা একটু পল সায়েন্স আলোচনা করব আজকে। ঠিক আছে, কারণ তোমাদের পল সায়েন্স থেকে কোশ্চেন আসে। একটু জাস্ট 5 মিনিট ব্রেক নিয়ে নিই। ঠিক আছে, 5 মিনিট ব্রেক নিয়ে তারপরে আমরা পল সায়েন্সে ঢুকছি। তোমরা একটু ব্রেক নিয়ে নাও 5 মিনিট। আমি ক্লাসটা এন্ড করেছি। 5 মিনিট বলেছি, জাস্ট 5 মিনিট ব্রেক, শুধু এন্ড করেছি আর কিছু করিনি।